তো আমাদের আজকের টপিক হলো গিয়ে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং জিনিসটা কি? ক্লাউড কম্পিউটিং এর ব্যাপারে যখনই কারোর সাথে কথাবার্তা বলা হয় তারা মনে করে যে স্যার ক্লাউড কম্পিউটিং হলো গিয়ে লাইক মেঘের মতো যেখানে অনেকগুলো কম্পিউটার পরস্পরের সাথে কানেক্টেড হয়ে একটা কম্পিউটার মেঘ তৈরি করে, তাকে ক্লাউড কম্পিউটিং বলে। আসলে অ্যাকচুয়ালি জিনিসটা কিন্তু সেরকম না। ক্লাউড কম্পিউটিং বলতে মূলত স্যার, যদি আপনার ক্লাউড কম্পিউটিং ডেফিনেশন যদি বলতে হয়, ক্লাউড কম্পিউটিং এক কথায় বলতে বোঝায় অন ডিমান্ড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং বলতে মূলত স্যার অন ডিমান্ড কম্পিউটিং কে বোঝায়। অন ডিমান্ড কম্পিউটিংটা কি সেটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। তার আগে একটা এক্সাম্পল আমি আপনাকে বলি। তো আমি তো খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট ছিলাম, আপনারা সবাই জানেন। তো আমি ইউনিভার্সিটিতে যখন ভর্তি হয়েছি, তো আমার জ্যাঠা আমাকে যে আমার বড় চাচা আমাকে পড়ালেখার খরচ যা কিছু আছে সেই হলো গিয়ে করাইছে আমাকে পড়ালেখা। তো রেজাল্ট দিছে ফার্স্ট সেমিস্টারে। তো আমাকে জিজ্ঞেস করতেছে আমার বড় চাচা ইউএস থেকে ফোন করছে। কিরে তোর রেজাল্ট কেমন হয়েছে? আমি বলছি, অস্থির রেজাল্ট হয়েছে চাচা। এরকম রেজাল্ট আমার বংশেও কেউ করে নাই কখনো। তো বলস কি? তারপর আমাকে বলতেছে যে কেমন পাইছস? এভারেজে অল সাবজেক্টে কেমন পাইছস? আমি বলছি এই তো সবগুলো 75 প্লাস পাইছি। বলে, ভালো নাম্বার তো পাইছস। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। আমি বলছি, কি সমস্যা? বলে আমি যে মোহাম্মদ ইয়াসিন তানভীরকে দেখতেছি, সে তো কোন রকম টাইনা টুইনা ৩ সাবজেক্টে ফেল করছে। আর একটাতে কোন রকম সে হলো গিয়ে পাস করছে ফরচুনেটলি। আনফরচুনেটলি একটাতে সে পাস করছে। আমি বলছি, বলেন কি? বলে এই যে ধর যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা সাবজেক্ট আছে, এটাতে সে 50-এ পাস পাইছে হলো গিয়ে 51। তারপর ইংলিশ কমিউনিকেশন স্কিলে তোর স্কিল তো অনেক ভালো, এটাতে তুই পাস করতে পারস নাই। আর তোর হলো গিয়ে বেসিক কম্পিউটার নেটওয়ার্ক বা সিসকো, এটাতে তুই হলো গিয়ে 20 পাইছস। তাহলে এই রেজাল্টটা কার? তা আমি তো বুঝে গেছি যে আমার জ্যাঠা সবকিছু রেজাল্ট আমার দেখা ফেলেছে। তাই আমি বলছি যে এত বনিতা করার দরকার কি ছিল? বললেই তো হইতো যে আপনার রেজাল্ট জানি। বলে না, দেখলাম যে তুই কতটুক সৎ। তো এরপরের থেকে আমার আর কোনো কথাবার্তায় সে বিশ্বাস করতো না। তো কি হইছে সেটা একটু বলি যে আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হইছি, তো ইউনিভার্সিটির মনে করেন ইউজার নেম পাসওয়ার্ড মানে আমার মনে করেন যে একটা সিস্টেম আছে যেটার নাম হচ্ছে ইএমএস, এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেমের ইউজার নেম পাসওয়ার্ড একটা গার্ডিয়ানকে দিছে, একটা স্টুডেন্টকে দিছে। স্টুডেন্ট চাইলে ওই ইএমএস এর পাসওয়ার্ড কখনো চেঞ্জ করতে পারবে না। শুধুমাত্র হলো গিয়ে চায়া চায়া তার হলো গিয়ে দুঃসংবাদগুলো দেখতে পাবে। আর গার্ডিয়ান ওইটাতে চাইলে ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। তো আমার যেটা মনে করেন ইউএসএ তে ছিল, আমি বাংলাদেশে ছিলাম। তো আমরা যে কোনো জায়গায় থাকতে পারি, জিওগ্রাফিক্যাল লোকেশনটা ইম্পর্টেন্ট না। তো সেই ইউএস থেকে আর আমি বাংলাদেশ থেকে আমার রেজাল্টটাকে কি করছি স্যার, এক্সেস করছি। দেন হলো গিয়ে আমি হলো গিয়ে আমার কম্পিউটারের মাধ্যমে অ্যাক্সেস করছি। সে তার হলো গিয়ে মোবাইল ফোনের মাধ্যমে অ্যাক্সেস করছে। তো আমি সকাল 10টায় অ্যাক্সেস করছি, সে রাত 10টায় অ্যাক্সেস করছে। তাহলে স্যার অন ডিমান্ড বলতে বোঝায় যে ইন্টারনেট ব্যবস্থায় বা ইন্টারনেট সিস্টেমের মাধ্যমে অনলাইনে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় যেকোনো স্মার্ট ডিভাইসের মাধ্যমে, স্ট্যান্ডার্ড ডিভাইসের মাধ্যমে ডাটা অ্যাক্সেস করার প্রসেসকে মূলত বলা হয় ক্লাউড কম্পিউটিং বা অন ডিমান্ড কম্পিউটিং। ঠিক আছে? অন ডিমান্ড বলতে বোঝায়, আমরা যদি অন ডিমান্ডের কথা বলি তাহলে সেটার জন্য আমাদের আসবে হলো গিয়ে এনি প্লেস বা এনিওয়্যার, ঠিক আছে? এনি টাইম, এনি স্ট্যান্ডার্ড ডিভাইস অ্যান্ড এটা অবশ্যই ইন্টারনেটে হইতে হবে। ঠিক আছে? এটা অবশ্যই ইন্টারনেটের মাধ্যমে হইতে হবে। এনি টাইম, এনি স্ট্যান্ডার্ড ডিভাইস এবং ইন্টারনেটের মাধ্যমে হলো গিয়ে এই সিস্টেমটা আমাদেরকে কি করতে হবে স্যার? চলতে হবে। এটাকেই মূলত স্যার বলা হয় অন ডিমান্ড কম্পিউটিং। তাহলে এই অন ডিমান্ড কম্পিউটিং এর নামই হচ্ছে স্যার ক্লাউড কম্পিউটিং। ওকে? আমি আবার একটু বলতেছি যে ক্লাউড কম্পিউটিং বলতে মূলত কি বোঝায়? পরীক্ষার খাতায় যদি আসে লিখবেন ক্লাউড কম্পিউটিং বলতে মূলত অন ডিমান্ড কম্পিউটিং কে বোঝায়। অর্থাৎ ইন্টারনেট ব্যবস্থায় বা ইন্টারনেট সিস্টেমে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময়
যেকোনো ডিভাইসের মাধ্যমে, স্ট্যান্ডার্ড ডিভাইস, অবশ্যই এটা স্ট্যান্ডার্ড ডিভাইস হবে, অর্থাৎ যেগুলোর মধ্যে আপনার ইন্টারনেট অ্যাক্সেস করতে পারেন। এখন Nokia 1100 নিয়ে যদি আপনি বলেন যে আমি ক্লাউড কম্পিউটিং চালাইতেছি মামা, তাহলে তার কিছু করার নাই। ঠিক আছে? তো এই যে এনি স্ট্যান্ডার্ড ডিভাইসকে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ডাটা অ্যাক্সেস করা যেকোনো সময় যেকোনো স্মার্ট ডিভাইসের মাধ্যমে, এটাকে বলা হয় অন ডিমান্ড কম্পিউটিং, যার অপর নাম হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তো ক্লাউড কম্পিউটিং এর ছোট্ট একটু হিস্ট্রিটা বলি। আচ্ছা, ক্লাউড কেন নাম করা হয়েছে সেটা একটু বলি। তো ক্লাউডকে পৃথিবীর গিয়ে যে মানে মেঘের কথাই বলি, পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখা যায়, যে কোনো সময় দেখা যায় এবং যে কোনো মাধ্যমে দেখা যায়। যে যে কারো চোখ ক্লাউড দেখতে পারবে চশমার মাধ্যমে। যেমন আমি চার চোখ, তো আমি গিয়ে আমার স্পেকটিকলস এর মাধ্যমে দেখতেছি, এটা আমার স্ট্যান্ডার্ড ডিভাইস। ঠিক আছে, এটা আমার স্ট্যান্ডার্ড ডিভাইস। তারপর যে কোনো সময় দেখতেছি, তারপরে যে কোনো। তো এখানে যেটার কথা আমি আপনাদেরকে বলতেছি সেটা গিয়ে যে অন ডিমান্ড বিষয়টা বুঝাচ্ছি। আর কেন ক্লাউড কেন নামকরণ করা হয়েছে সেটা আপনাদেরকে বুঝানোর একটু চেষ্টা করতেছি। কারণ ওই কনসেপ্ট থেকে ক্লাউড একটা মেটাফরিক নাম। ঠিক আছে, যেটা যে সিম্বলাইজ করতেছে এনি টাইম, এনিওয়্যার, এনি প্লেস অর এনি স্মার্ট ডিভাইস। ওকে, এখন আসা যাক এই ক্লাউড কম্পিউটিং এর একটু হিস্ট্রি নিয়ে আমরা ডিসকাশন করি। ক্লাউড কম্পিউটিং এর হিস্ট্রি। ক্লাউড কম্পিউটিং সর্বপ্রথম গিয়ে 1960-তে, অর্থাৎ ক্লাউড কম্পিউটিং এর জার্নি শুরু হয় 1960-তে, কিন্তু এটা কোনো জার্নালে ওইভাবে করে এক্সপ্লেইন করা হয় নাই। ক্লাউড কম্পিউটিং এর স্টার্ট হয় 1960-তে। ঠিক আছে, ক্লাউড কম্পিউটিং স্টার্ট করে ক্লাউড কম্পিউটিং। তারপর 1992-তে মূলত কম্প্যাক তারা সর্বপ্রথম একটা জার্নালে ক্লাউড কম্পিউটিং এর কথা মেনশন করেন। অর্থাৎ ক্লাউড কম্পিউটিং এই টার্মসটা সর্বপ্রথম ব্যবহার করে কম্প্যাক। ঠিক আছে, কম্প্যাক তাদের একটা জার্নালে ব্যবহার করে কততে, 1992 সালে। আর ক্লাউড কম্পিউটিং মূলত গিয়ে 2006 সালে অ্যামাজন ক্লাউড কম্পিউটিং এর বিশাল মাত্রায় গিয়ে প্রচার প্রসার ঘটায়। অর্থাৎ ক্লাউড কম্পিউটিং বিজনেস স্টার্ট করে অ্যামাজনের থ্রুতে। অ্যামাজনের একটা প্রজেক্ট ছিল EC2। ঠিক আছে, EC2, ইলাস্টিক কম্পিউটিং প্রজেক্ট। ঠিক আছে, ইলাস্টিক ক্লাউড কম্পিউটিং প্রজেক্ট, যেটার নাম EC2। এই মডেলটা দিয়ে ক্লাউড কম্পিউটিং গিয়ে মার্কেটে পপুলারিটি লাভ করে। আর পরবর্তীতে ক্লাউড কম্পিউটিংকে আরো পপুলার বানায় গিয়ে র্যাক স্পেস, তারপর নাসা। ঠিক আছে, তারা মিলিতভাবে একটা ক্লাউড সিস্টেম ওপেন করে যেটার নাম ওপেন স্ট্যাক। ঠিক আছে, ওপেন স্ট্যাক ক্লাউড কম্পিউটিং সিস্টেম। ওপেন স্ট্যাক ক্লাউড কম্পিউটিং সিস্টেম। আর এটা করা হয়েছিল 2010-এ। ঠিক আছে, এই মূলত এটা ইউজ করা হয় যাতে বর্তমানে পৃথিবীতে যে সকল অর্গানাইজেশন গুলো আছে যারা ক্লাউড কম্পিউটিং সিস্টেম প্রোভাইড করতেছে, তাদেরকে বিভিন্ন ধরনের সেবা দেওয়ার জন্য মূলত এই প্রতিষ্ঠানটা তৈরি করা হয়। ঠিক আছে, র্যাক স্পেস প্লাস নাসা, তারা তাদের ওপেন স্ট্যাক ক্লাউড কম্পিউটিং তৈরি করে। এটা একটা ওপেন সোর্স সিস্টেম। ওপেন সোর্স সিস্টেম যেটা মোটামুটি গিয়ে যত ধরনের অর্গানাইজেশন আছে লাইক গুগল, অ্যাপেল, তারপরে অ্যামাজন, তারা সবাই কি করতে পারবে, ইউজ করতে পারবে যে কোনো পরিষেবা নেওয়ার জন্য। ওপেন সোর্স দ্যাট মিনস গিয়ে এটা একটা ফ্রি সিস্টেম। ঠিক আছে, এটা মূলত ডোনেশনে চলে। ক্লাউড কম্পিউটিং এর যত ধরনের মনে করেন যে সেবা যেটা দরকার আছে, আপগ্রেডেশন বা কোনো ধরনের ইস্যু, এগুলো সবকিছু এই র্যাক স্পেস এবং নাসার যে পেন স্ট্যাক ক্লাউড কম্পিউটিং সিস্টেম আছে সেটার মাধ্যমে মূলত প্রোভাইড করা হয়। তো এই ধারাবাহিকতায় আপনারা দেখতেছেন যে বর্তমানে আমরা যা কিছু করি ক্লাউড কম্পিউটিংটা গিয়ে ক্লাউড কম্পিউটিং এর থ্রুতে করি। এগুলোতে আমরা সামনে আসবো। তো ক্লাউড কম্পিউটিং ডে বাই ডে আমাদের কি হয়েছে স্যার, অনেক বেশি পপুলার হয়েছে।
যে অ্যান্ড্রয়েড কিন্তু একটা ওপেন সোর্স সিস্টেম। ওকে, আপনি এটাকে চাইলে আপনার মতো করে মডিফাই করতে পারেন। যেমন গুগল এটাকে মডিফাই করে অ্যান্ড্রয়েড বানাইছে, মানে অ্যান্ড্রয়েডের কথা বলছি, অ্যান্ড্রয়েডকে মডিফাই করে অপারেটিং সিস্টেমটাকে মডিফাই করে টাইজেন বানাইছে হলো গিয়ে স্যামসাং। তো স্যামসাং এখনো টাইজেন ইউজ করতেছে কিনা আমার ঠিক জানা নাই। তারপরে হচ্ছে যে আপনি ওয়ান প্লাসের কথা চিন্তা করেন, তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা কিন্তু কাস্টমাইজ। তারপর ওয়ার্ডপ্রেস এটাও কিন্তু একটা ওপেন সোর্স সিস্টেম। তো এটাকে ডে বাই ডে মানুষ বিভিন্ন প্লাগ ইন ইউজ করে এটাকে কি বানাচ্ছে, মডিফাই বানাইতেছে, মডিফিকেশন করতেছে। তো ওপেন সোর্স বলতে মূলত ফ্রিওয়্যার সিস্টেমকে বোঝায়, যেটাকে আপনি আপনার মতো করে মডিফাই করে কি করতে পারবেন, বিজনেস বিজনেসের ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এটাকে ব্যবহার করতে পারবেন। ওকে, তো এটা ছিল ক্লাউড কম্পিউটিং এর হিস্ট্রি। 1960 তে ক্লাউড কম্পিউটিং স্টার্ট হয়, 1992 তে কম্প্যাক্ট সর্বপ্রথম ক্লাউড কম্পিউটিং টার্মসটা ব্যবহার করে। তো আপনাদেরকে একটু বলে রাখি, যদি কখনো জিজ্ঞেস করা হয় ক্লাউড কম্পিউটিং সবচেয়ে মানে সর্বপ্রথম কে ব্যবহার করে, সেটার অ্যান্সার হবে হলো গিয়ে কম্প্যাক্ট 1992 তে। তারপর 2006 এ অ্যামাজন হচ্ছে EC2 ইলাস্টিক ক্লাউড কম্পিউটিং মডেল, ঠিক আছে, ইলাস্টিক ক্লাউড কম্পিউটিং মডেল EC2, এটা হচ্ছে হলো গিয়ে অ্যামাজনের হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর লাইক রেভুলেশনারি একটা স্টেপ ছিল, যেটার কারণে হচ্ছে অ্যামাজন ক্লাউড কম্পিউটিং এর সাথে সারা বিশ্বকে পরিচিত করে। ওকে, আর তখন থেকেই আস্তে আস্তে ক্লাউড কম্পিউটিং পপুলার হওয়া স্টার্ট করে। আর পরবর্তীতে এই ক্লাউড কম্পিউটিং সিস্টেমটাকে আরো পপুলার করার জন্য, আরো ওয়াইড অ্যাঙ্গেলে ইউজ করার জন্য র্যাক স্পেস এবং নাসা 2010-এ একটা তাদের ওপেন সিস্টেম তৈরি করে, ওপেন সোর্স সিস্টেম তৈরি করে, যেটার নাম হচ্ছে ওপেন স্ট্যাক ক্লাউড কম্পিউটিং। ঠিক আছে স্যার? ওকে, এখন এই যে ক্লাউড কম্পিউটিং নিয়ে কথাবার্তা বলতেছি, ক্লাউড কম্পিউটিং এর বেসিক অবজেক্টিভ কিন্তু তিনটা। অর্থাৎ সেটা অন ডিমান্ড হইতে হবে। অন ডিমান্ড মানে কি, সেটা এনিওয়্যার, এনি টাইম, এনি স্ট্যান্ডার্ড ডিভাইস থেকে ইন্টারনেটের সহায়তায় বা ইন্টারনেটের থ্রুতে আমরা কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। ওকে, এখন আমরা ক্লাউড কম্পিউটিং এর পর যেটা নিয়ে ডিসকাশন করব, ক্লাউড কম্পিউটিং এর ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন classification of cloud computing model. Classification of cloud computing model. The cloud computing এর মডেল হচ্ছে দুই ধরনের। ক্লাউড কম্পিউটিং এর মডেল হচ্ছে দুই ধরনের, ঠিক আছে। একটা হচ্ছে হলো গিয়ে স্যার সার্ভিস মডেল, একটা হচ্ছে সার্ভিস মডেল, আরেকটা হচ্ছে হলো গিয়ে আমাদের ডিপ্লয়মেন্ট মডেল। ডিপ্লয়মেন্ট মডেল, ঠিক আছে, ডিপ্লয়মেন্ট মডেল। এখন সার্ভিস মডেল পপুলার হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে হলো গিয়ে SaaS, তারপরটা হচ্ছে PaaS, তারপরটা হচ্ছে IaaS। আর ডিপ্লয়মেন্ট মডেল হচ্ছে তিন ধরনের, পাবলিক মডেল, তারপর প্রাইভেট মডেল, তারপর হচ্ছে হাইব্রিড মডেল। ঠিক আছে, SaaS, PaaS আর হচ্ছে হলো গিয়ে IaaS। তো SaaS এর কথা বলি। হোয়াট ইজ SaaS? স্যার সার্ভিসটা হচ্ছে, ক্লাউড কম্পিউটিং দুই ধরনের সার্ভিস প্রোভাইড করে। ক্লাউড কম্পিউটিং এর মডেল হচ্ছে দুই ধরনের, সেটা সার্ভিসের উপর বেস করে ডিভাইড করা হয় এবং ডিপ্লয়মেন্ট মডেলের উপর বেস করে এটাকে হচ্ছে ডিভাইড করা হয়, ঠিক আছে। তো এখন এখন আমরা হচ্ছে হলো গিয়ে সার্ভিস মডেলটা নিয়ে একটু আমাদের ডিসকাশনটা স্টার্ট করব। সার্ভিস মডেল লাইক হচ্ছে SaaS মডেল, ঠিক আছে। তো আমরা SaaS মডেল নিয়ে একটু ডিসকাশন করি। SaaSটা কি? SaaS বলতে মূলত সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসকে বোঝায়। সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসকে বোঝায়, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেলকে একটা পিরামিডের সাথে তৈরি করি, পিরামিডের সাথে বিবেচনা করি, এটা হচ্ছে আমাদের ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেলের একটা পিরামিড, ঠিক আছে।
এটা হচ্ছে ক্লাউড সার্ভিস মডেল ক্লাউড কম্পিউটিং। সার্ভিস মডেল হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং। তো ফার্স্টে আসে হলো গিয়ে SaaS, তারপর আসে হলো গিয়ে পাস মানে প্যাস, তারপরে হচ্ছে হলো গিয়ে ইয়াস, তারপর আমাদের আসতেছে হলো গিয়ে ইয়াস। এই তিনটা হচ্ছে আমাদের মডেল। তো এটা হচ্ছে, এই মডেলটা ইউজ করা হয় ইউজারের জন্য। এই মডেলটা ব্যবহার করা হয় ডেভেলপারের জন্য, যেগুলো নিয়ে আমরা ডিটেলসে কথাবার্তা বলবো ডেভেলপারের জন্য। আর এখানে যে ইয়াস মডেলটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সিস্টেম অ্যাডমিনের জন্য। সিস্টেম অ্যাডমিনের জন্য এটাকে ব্যবহার করা হয়। এখন সর্বপ্রথম আমরা যে কথা বলছিলাম যে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস অর্থাৎ SaaS মডেলটা কি? SaaS বলতে মূলত হচ্ছে হলো গিয়ে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসকে বোঝায়। সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, ঠিক আছে? সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসকে বোঝায়। এখন এই যে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসের কথা বলছি, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস জিনিসটা কি? যেমন স্যার আপনি যে জিমেইল ইউজ করেন, আপনার কিন্তু কম্পিউটারে কোনো ধরনের সফটওয়্যার ইনস্টল করতে হয় না। আপনি জাস্ট জিমেইলে লগ ইন করেন আর আপনার গুরুত্বপূর্ণ মেইলগুলোকে দেখতে পারেন। অথবা আপনি ইউটিউবের কথা চিন্তা করেন, আপনি ইউটিউবে যখন যান ইউটিউব থেকে আপনি হচ্ছেন ভিডিওগুলোকে কি করতে পারেন, স্ট্রিমিং করতে পারেন, দেখতে পারেন। অথবা আপনি হচ্ছেন ওগুলো গিয়ে গুগল ড্রাইভের কথা চিন্তা করেন যে আপনার যদি কোনো একটা ইম্পর্টেন্ট ফাইল গুগল ড্রাইভে রাখতে হয়, আপনি জাস্ট গুগল ড্রাইভটাকে কি করেন, অ্যাক্সেস করেন। তাহলে স্যার এই যে গুগলের আপনি যে জিমেইল, তারপরে হচ্ছে হলো গিয়ে মেইল, তারপর ইউটিউব, এগুলো যে আপনি যে ইউজ করতেছেন এগুলো হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। লাইক ফেসবুকের কথাও আপনি যদি চিন্তা করেন, ফেসবুকেরটাও সেম। ঠিক আছে, আপনার কোনো ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল করার প্রয়োজন হয় না। এখন আপনি মোবাইলের কথা যদি চিন্তা করেন যে স্যার মোবাইলেও তো আমরা সফটওয়্যার ইনস্টল করি। আপনি যদি মোবাইলে ফেসবুকের অ্যাপ্লিকেশন ইনস্টল করেন, না করেন, তাও কিন্তু আপনি ফেসবুক অ্যাক্সেস করতে পারবেন থ্রু কার মাধ্যমে? আপনার ব্রাউজারের মাধ্যমে। ওকে? তো আমরা অ্যাপ্লিকেশনটা ইউজ কেন করি? যাতে আমরা হচ্ছে ফেসবুকটা যাতে আমরা খুব সুন্দরভাবে মোবাইলে খুব সুন্দরভাবে কাস্টমাইজ হয়ে আসে মোবাইলের স্ক্রিন অনুযায়ী। তারপরে হচ্ছে হলো গিয়ে লিমিটেড রিসোর্সে আমরা জিনিসটাকে দেখতে পারি। আমাদের ব্যান্ডউইথটা কম ইউজ হয়। সেটার জন্য অ্যাপ ডিজাইন করা হয়। তো সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসের ডেফিনেশনটা কি দিবেন? সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসের ডেফিনেশন দিবেন যে ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেলের ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেলের যেই অংশ ইউজার ইউজারের বেনিফিটের জন্য ব্যবহার করা হয় তাকে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস বলে। অর্থাৎ SaaS মডেল হচ্ছে হলো গিয়ে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহারকারীকে সেবা প্রদান করার জন্য ব্যবহার করা হয়। বা এভাবে বলতে পারেন, ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেলের যে অংশ ইউজারের সেবা প্রদানের জন্য ব্যবহার করা হয় তাকে হচ্ছে হলো গিয়ে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস বলে। ঠিক আছে? তো এটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে হলো গিয়ে, এটার অ্যাডভান্টেজ গুলো কি কি? এটার অ্যাডভান্টেজ হচ্ছে হলো গিয়ে যে কোনো ধরনের সফটওয়্যার আমাদেরকে ইনস্টলেশন করার প্রয়োজন হয় না। ঠিক আছে? তো আমি একটু আপনাদেরকে বিষয়টা একটু দেখাই, তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি একটা অ্যানিমেশন আপনাদেরকে দেখাই। আচ্ছা, তার আগে আপনাদেরকে হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর বিষয়টা একটু ক্লাউড কম্পিউটিং এর মডেলটা দিয়েই শুরু করি। তো এখানে আমাদের সামনে যেটা আসতেছে এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর একটা বেসিক। এটা হচ্ছে আমাদের ডাটা স্টোরেজ করার জন্য ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে? হোয়াট ইজ কম্পিউটার ক্লাউড সেটা নিয়ে আমরা ডিসকাশন করতেছি। তো এখানে একটা পিরামিড আপনারা ইনিশিয়াল স্টেজে দেখতে পাবেন। ওকে? অন ডিমান্ড সার্ভিসের কথা কিন্তু এখানে বলা হয়েছে। অন ডিমান্ড সার্ভিসের কথা এখানে বলা হয়েছে, নেটওয়ার্ক অ্যাক্সেস, তারপর শেয়ার রিসোর্সেস, যে আমরা রিসোর্সও শেয়ার করতে পারবো। তো স্কেলাবিলিটি, এগুলো কিন্তু ক্লাউড কম্পিউটিং এর ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। এটা আমি হয়তো আপনাদেরকে এক্সপ্লেইন করি নাই। তো ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্যগুলো কি কি? ঠিক আছে? সেগুলো আমি বলতেছি। ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য বা ক্লাউড কম্পিউটিং ক্যারেক্টারিস্টিক্স। ক্লাউড কম্পিউটিং বা ক্লাউড কম্পিউটিং প্রিন্সিপলস।
তো ক্লাউড কম্পিউটিং এর প্রিন্সিপলস গুলো কি কি? নাম্বার 1, অন ডিমান্ড। অন ডিমান্ড মানে কি? যেকোনো জায়গা থেকে আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো। আমি চাইলে রিসোর্স কে কি করতে পারবো স্যার? শেয়ার করতে পারবো। রিসোর্স শেয়ার। তারপরে হচ্ছে স্কেলেবিলিটি। এই ৩ টা হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর হচ্ছে প্রিন্সিপলস বা বৈশিষ্ট্য। অন ডিমান্ড মানে কি? আমি যেকোনো সময় যেকোনো স্থান থেকে যেকোনো স্মার্ট ডিভাইসের মাধ্যমে আমি সেটাকে কি করতে পারবো? অ্যাক্সেস করতে পারবো। তারপর আমি চাইলে কি করতে পারবো? রিসোর্স শেয়ার করতে পারবো। লাইক আপনি এভাবে চিন্তা করেন যে আমি কোনো একটা স্প্রেডশিটে কাজ করতেছি। আমি চাইলে ওই স্প্রেডশিটটা অন্যজনের সাথে কি করতে পারি? শেয়ার করতে পারি। লাইক Google Drive এর কথা চিন্তা করেন। আপনার Google Drive এ আপনি কোনো ইম্পোর্টেন্ট ডকুমেন্টস আপনি রাখছেন বা কোনো নোটস রাখছেন। এখন আপনি চাইলে সেটা আপনার ফ্রেন্ডের সাথে কি করতে পারেন? শেয়ার করতে পারেন। তারপরে স্কেলেবিলিটিটা কি? ধরেন একই Google Drive এ আপনিও লগইন করছেন, আপনার ফ্রেন্ডও লগইন করছে। দ্যাট মিনস হিউজ অ্যামাউন্ট অফ ওয়াইড রেঞ্জের আমরা ইউজারকে কি করতে পারবো? সিস্টেমের মধ্যে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে? ওকে? অর্থাৎ আপনার এট এ টাইমে ধরেন এই যে আমি যে Facebook লাইভ সেই ক্লাসটা নিতেছি, এট এ টাইমে আপনারা অনেকজন কি করতেছেন এখানে কানেক্ট হইছেন। দিস ইজ কল্ড স্কেলেবিলিটি। তো এগুলো হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য। যদি পরীক্ষায় আসে ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্যগুলো কি, কি? ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য কিন্তু ৩ টা। একটা হচ্ছে অন ডিমান্ড। অন ডিমান্ড মানে এনি টাইম, এনি প্লেস, এনি স্ট্যান্ডার্ড ডিভাইস। ওকে? অন ডিমান্ড। রিসোর্স শেয়ার মানে কি? আমরা চাইলে কি করতে পারবো? আমরা ক্লাউড কম্পিউটিং এর লাইক আমাদের কোনো ক্লাউডে রাখা ডাটাগুলোকে আমরা কি করতে পারবো? শেয়ার করতে পারবো। স্কেলেবিলিটি কি? যে অ্যামাউন্ট অফ পিপল বা রেঞ্জ কি পরিমাণ পাবলিক এটার সাথে কি হইতে পারবে? কানেক্টেড হইতে পারবে। ঠিক আছে? এখন এখানে যে পিরামিডটা তৈরি হইছে, পিরামিডটা একটু ভালো মতো দেখেন। এখানে ৩ টা মডেলের কথা বলা হইছে। একটা হচ্ছে SaaS, একটা হচ্ছে PaaS, একটা হচ্ছে IaaS। তো SaaS মডেলকে মূলত স্যার বলা হয় সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। এটাকে বলা হয় সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, অন ডিমান্ড সার্ভিস, পে পার ইউজ। তারপর হচ্ছে দেখেন এগুলোর স্পেশালিটি গুলো বলতেছে। ঠিক আছে? অর্থাৎ ক্লাউড কম্পিউটিং এর এই মডেলের মাধ্যমে ব্যবহারকারীকে সফটওয়্যার সেবা প্রদান করা হয়। একদম সহজ ভাষায় আপনার মাথায় এটাকে প্রবেশ করে রাখেন। ক্লাউড কম্পিউটিং এর এই মডেলের মাধ্যমে ব্যবহারকারীকে সফটওয়্যারের সেবা প্রদান করা হয়। আর অন ডিমান্ড সার্ভিস মানে কি? ক্লাউড কম্পিউটিং তো অন ডিমান্ড সার্ভিস। যেমন আপনি জিমেইল এর কথা চিন্তা করতে পারেন। ঠিক আছে? আপনার যখন দরকার হবে আপনি কি করতে পারেন? অ্যাক্সেস করতে পারেন। যেমন এখনকার দিনে স্মার্ট পাবলিকরা সকল ডাটাগুলোকে কিসের মধ্যে রাখে? সকল ডাটাগুলোকে হচ্ছে যে Google Drive বা হচ্ছে OneDrive বা হচ্ছে হলো গিয়ে আপনার Dropbox এ রাখে। তারপর পে পার ইউজ অর্থাৎ আপনি যে পরিমাণ ইউজ টাকা দিবেন সে পরিমাণ ইউজ করতে পারবেন। ঠিক আছে? তারপর ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম যেকোনো প্ল্যাটফর্মে কাজ করবে। লাইক আমার ফোনটা অ্যান্ড্রয়েডে, আপনারটা হচ্ছে iOS এ বা কেউ হচ্ছে উইন্ডোজ ইউজ করতেছে। যেকোনো প্ল্যাটফর্মে সেটা কি করবে? কাজ করবে। স্যার ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম মনে রাখবেন প্ল্যাটফর্ম বলতে কম্পিউটার সায়েন্সে মূলত হচ্ছে অপারেটিং সিস্টেমকে বোঝায়। আমি খুব ভালোভাবে বলতেছি, এটা একটু মাথায় রাখবেন। প্ল্যাটফর্ম বলতে প্ল্যাটফর্ম বলতে প্ল্যাটফর্ম বলতে কম্পিউটার সায়েন্সে মূলত হচ্ছে অপারেটিং সিস্টেমকে বোঝায়। অর্থাৎ পৃথিবীতে পপুলার অপারেটিং সিস্টেম হচ্ছে iOS, তারপর হচ্ছে উইন্ডোজ, তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড। এই অপারেটিং সিস্টেম সবগুলোর মধ্যেই আমরা হচ্ছে হলো গিয়ে কি ইউজ করতে পারি? স্যার এই SaaS মডেলটা ইউজ করা হয়। অর্থাৎ আমাদের লাইক হচ্ছে নেটফ্লিক্সে আমি একটা মুভি দেখতেছি, সেটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হইতে পারে, সেটা উইন্ডোজও হইতে পারে, সেটা অ্যান্ড্রয়েড হইতে পারে, কোনো ব্যাপার না। তার মানে আমাদের এই SaaS মডেলটা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। তারপর সফটওয়্যারকে আমার পিসিতে ইনস্টল করতে হয় না। বাট আমি যদি মোবাইল ডিভাইস বা মানে মোবাইল ডিভাইস বা আমাদের হচ্ছে আইপ্যাড এগুলোতে আমরা যদি চালাইতে চাই, সেই জায়গায় আমাদেরকে ইনস্টল করতে হয়। ঠিক আছে? তারপর এখানে আবার বলছে রানস এ সিঙ্গেল ইনস্ট্যান্স অফ দ্য সফটওয়্যার। অর্থাৎ আমাদের মোবাইল ডিভাইসে হয়তো একবার আমরা ইনস্টল করি, বারবার ইউজ করতে চাই না, বারবার ইনস্টল করতে চাই না। আর ক্লাউড কম্পিউটিংটা কিন্তু খুবই চিপ বা সস্তা। এটার জন্য এটা ডে বাই ডে পপুলার হচ্ছে। ঠিক আছে?
তো ওয়েব ব্রাউজার ছাড়া আমরা ক্লাউড কম্পিউটিং সার্ভিসটাকে কখনো কি করতে পারবো না স্যার? অ্যাক্সেস করতে পারবো না। এটা মাথায় রাখবেন যে পরীক্ষায় যদি কখনো অবজেক্টিভে আসে যে ক্লাউড কম্পিউটিং এর জন্য কোন অ্যাপ্লিকেশনটা আমাদেরকে ব্যবহার করতে হয়? তো এটার অ্যান্সার দিবেন হলো গিয়ে স্যার ওয়েব ব্রাউজার। এখন এগুলোর এক্সাম্পল গুলো আপনাদেরকে বলতেছি। একটু লক্ষ্য করেন স্যার। তো এন্ড কাস্টমার বা আমরা হচ্ছে ব্যবহারকারী, আমরা এটাকে ইউজ করি। যেমন এই যে Google এর যে প্রোডাক্ট গুলো আপনারা দেখেন Android, তারপর Play Store, তারপর হচ্ছে হলো গিয়ে মেইল। এগুলো হচ্ছে হলো গিয়ে আমাদের SaaS মডেলের এক্সাম্পল একটু লিখে রাখেন বা এগুলো একটু মনে রাখেন। আমাদের SaaS মডেলের এগুলো হচ্ছে হলো গিয়ে স্যার এক্সাম্পল গুলো। ওকে? তারপর Office 365, ওকে? তো SaaS মডেল শেষ। এবার আসতেছি আমরা প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস বা PaaS মডেল। ওকে? এটা মূলত হচ্ছে হলো গিয়ে ডেভেলপারদের জন্য তৈরি করা হয়। এটার ডিটেইলসটা কি আমি একটু এক্সপ্লেইন করতেছি। আপনারা আগে স্ক্রিনটা তে যা আসতেছে সেটা একটু দেখেন। ওকে। এখন দেখেন এখানে আমাদের this service is made up of a programming language, execution environment, and operating system, a web server, and a database. ঠিক আছে? তাহলে আমি প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিসের বিষয়টা আপনাদেরকে একটু এক্সপ্লেইন করি। তাহলে বুঝতে পারবেন কিন্তু তার আগে আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিই তাহলে জিনিসটা আরো ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। লাইক আমরা Google এর মানে Android অপারেটিং সিস্টেমের জন্য আমরা আমাদের অ্যাপ্লিকেশন তৈরি করব। এখন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য যেহেতু আমরা অ্যাপ্লিকেশনটা তৈরি করতে যাব, তো সেটার জন্য আমাদের হচ্ছে হলো গিয়ে একটা এনভায়রনমেন্ট লাগবে। লাইক হচ্ছে হলো গিয়ে এনভায়রনমেন্ট মানে কি সেটা একটু বলি। যেমন আজকের আইসিটি ক্লাসটা করার জন্য আমি কি করতেছি, আমার হচ্ছে একটা ডিভাইস লাগবে, স্ট্যান্ডার্ড ডিভাইস লাগবে বা একটা স্মার্টফোন লাগবে বা একটা ল্যাপটপ লাগবে। তারপর হচ্ছে হলো গিয়ে আমার হেডফোন লাগবে, তারপর খাতা কলম লাগবে। এগুলো হচ্ছে আমার প্রয়োজনীয় ইকুইপমেন্ট যেটা ছাড়া আমি কখনো হচ্ছে আমার আইসিটি ক্লাসটা কি করতে পারবো না, কন্টিনিউ করতে পারবো না। ঠিক আছে? তো তেমনি আমরা যখন অ্যান্ড্রয়েড এর জন্য অ্যাপ্লিকেশন ডেভেলপ করব সেটার জন্য আমাদের যা ইকুইপমেন্ট দরকার সেগুলো আগে থেকে কি করা, রেডি করা। এখন আমি যে অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশনটা বানাবো সেই অ্যাপ্লিকেশনটা রান করার জন্য আমার হচ্ছে হলো গিয়ে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা প্রয়োজন। এখন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা আমি কোথায় পাবো? তো ক্লাউডে একটা সিস্টেম তৈরি করা হয়েছে যেখানে আগে থেকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটাকে কি করে দেওয়া আছে, স্ট্যাবলিশ করে দেওয়া আছে। তো আপনি যখন অ্যাপ্লিকেশনটা তৈরি করবেন, রান করবেন, ওটার টেস্টিং সবকিছুই আপনি হচ্ছে হলো গিয়ে অনলাইনে ওই জায়গায় আপনি কি করতে পারবেন, চেক করে রাখতে পারবেন। লাইক আপনারা যে জাভা বা পাইথন বা এইচটিএমএল এগুলো যে অনলাইনে আপনারা যে কোডগুলো লিখে টেস্ট করেন, ওইটা কিন্তু প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিসের সাথে রিলেটেড। ঠিক আছে? অর্থাৎ আবার আপনি যদি এভাবে চিন্তা করেন যে অ্যাডোবিতে এখন আমরা কি গ্রাফিক্সের কাজ যদি করতে চাই, আমার কম্পিউটারে বিভিন্ন হার্ডওয়্যার কিনা লাগবে। ঠিক আছে? আমার গ্রাফিক্স জিপিইউ কিনা লাগবে। তারপরে হচ্ছে আমার অনেক পরিমাণ টাকা-পয়সা খরচ করতে হবে। ঠিক আছে? তো এটা রেন্ডার হইতেও আমার সময় অনেক বেশি লাগবে। কিন্তু সেই জিনিসটা আমি যদি অনলাইনে প্ল্যান করে রাখি, সেখান থেকেই আমি কিন্তু আমার কাজগুলোকে করতে পারবো। অর্থাৎ আমার রেন্ডারিং, তারপরে হচ্ছে হলো গিয়ে আ গ্রাফিক্স ডিজাইনিং, তারপরে হচ্ছে টেস্টিং, ডিবাগিং এগুলো সবকিছুই আমি হচ্ছে হলো গিয়ে ওই আ ইন্টারনেট পরিষেবার মাধ্যমে আমি কি করতে পারবো? কাজ করতে পারবো। লাইক আমরা ডাটাবেজ এর যে কোডগুলো লিখি, লাইক ডাটাবেজ এর যে কোডগুলো আমরা লিখতেছি বা PHP MyAdmin এর আমরা যে কোডগুলো লিখবো, সেই কোডগুলো মূলত হচ্ছে হলো গিয়ে আমাদের কম্পিউটারে আমরা কি করব না, ইউজ করব না। আমরা সরাসরি হচ্ছে একটা ডাটাবেজ ওপেন করব। ওইখানে কোডগুলোকে এক্সিকিউট করব। ওইখানে আমি ওইটাকে কি করব স্যার? রান করব। তো সহজ কথায় একজন প্রোগ্রামার বা ডেভেলপার যেই সিস্টেমের মধ্যে তার সকল কোডিং এর কাজগুলো করে সেটাকে মূলত স্যার বলা হয় প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। অর্থাৎ সেটা যেকোনো অপারেটিং সিস্টেমের জন্য হইতে পারে। সেটা অ্যান্ড্রয়েড এর জন্য হইতে পারে, সেটা iOS এর জন্য হইতে পারে, সেটা লিনাক্স এর জন্য হইতে পারে। অর্থাৎ ইন্ডিভিজুয়াল অপারেটিং সিস্টেমের জন্য ক্লাউডে আমরা কি করব বা ইন্টারনেটের মাধ্যমে আমরা মনে করেন অনলাইনে এই কোডিং এর কাজগুলোকে এক্সিকিউট করব। যেমন একটা এক্সাম্পল দিলে বিষয়টা আপনাদের জন্য অনেক বেশি ক্লিয়ার হবে। যেমন Google অ্যাপ ইঞ্জিন, ওকে? এটা শুধুমাত্র ডেভেলপারসদের জন্য ইউজ করা হয় Google অ্যাপ ইঞ্জিন।
ঠিক আছে? গুগল অ্যাপ ইঞ্জিন। এখানে মূলত আপনার গুগলের অ্যাপ্লিকেশন বানানোর জন্য যত ধরনের টুলস লাগবে সবগুলো টুলস ওই জায়গায় দেওয়া আছে এবং সেই টুলসগুলোকে আপনার রান করার জন্য যে অপারেটিং সিস্টেম প্রয়োজন হবে সেটা ওই জায়গায় দেওয়া আছে। অর্থাৎ ইন্ডিভিজুয়ালি আমি যদি এভাবে বলি যে আপনি গুগলের জন্য কোনো একটা অ্যাপ্লিকেশন বানাতে চাচ্ছেন। এখন সেই অ্যাপ্লিকেশনটা যদি আপনার কম্পিউটারে রান করতে হয় তাহলে আপনার ডেফিনিটলি কম্পিউটারের মধ্যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপনাকে কি করতে হবে? ইনস্টল করতে হবে। একটা কথা বলে রাখি, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কিন্তু এখনো টেস্টিং মোডে আছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কিন্তু এখনো ডেস্কটপ বা ল্যাপটপে আমরা কি করতে পারি না? ইনস্টল করতে পারি না। তাহলে আপনি অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন গুলো কোথায় টেস্ট করবেন? তো অ্যান্ড্রয়েডের এই অ্যাপ্লিকেশন গুলোকে যাতে আপনি টেস্ট করতে পারেন সেটার জন্য আপনাকে হচ্ছে Google অ্যাপ ইঞ্জিনে যেতে হবে। সেখানে আপনি যে কোড লিখবেন, সেই কোড অনুযায়ী আপনার অ্যাপ্লিকেশনটাকে আপনি সেই জায়গায় কি করতে পারবেন স্যার? রান করতে পারবেন। ঠিক আছে? আর টোটাল জিনিসটাই কিন্তু আপনার ক্লাউডের মধ্যে হইতেছে। সেটার জন্য আপনার কম্পিউটারে কোনো ধরনের সফটওয়্যার ইনস্টলেশনের কোনো প্রয়োজন হচ্ছে না। দিস ইজ কল্ড প্যাস অর হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। অর্থাৎ এটা শুধুমাত্র ডেভেলপারকে কি করবে? সাপোর্ট প্রোভাইড করবে। তারপরে ফাইনাল একটা আসতেছে স্যার ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, ঠিক আছে? যেটাকে আমরা কি সাথে তুলনা করি? ওকে, ইয়াস মডেলের সাথে, মানে এটাকে ইয়াস বলা হয়। এই সার্ভিসটার মাধ্যমে হচ্ছে এই সার্ভিসটা মূলত হচ্ছে হলো গিয়ে সিস্টেম অ্যাডমিনকে কি করা হয় মেনশন করা হচ্ছে এটা দিয়ে। ওকে, তো এখানে লেখা আছে দিস সার্ভিস অফার্স দ্য কম্পিউটিং আর্কিটেকচার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার অল computing resources but in a virtual environment so that multiple user can access them, and resource include data storage, virtualization, server and networking. এই যে ইয়াস মডেলটা বলছি সেটাকে আমি হচ্ছে হলো গিয়ে প্র্যাকটিক্যাল লাইফের হচ্ছে পয়েন্ট অফ ভিউ থেকে বলি। যেমন একটা সার্ভারের কথা চিন্তা করেন। একটা সার্ভারের মেইনটেনিং করা, সার্ভারের ডাটাবেস, তারপরে হচ্ছে হলো গিয়ে সেটার ভার্চুয়ালাইজেশন, সেটা দেখতে কেমন হবে, সেটা নেটওয়ার্কিংটা লাইক হচ্ছে একটা সার্ভারে 24/7 ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করতে হবে। সার্ভারে কখনো ডাউন টাইম থাকতে পারবে না। ডাউন টাইমও যদি থাকে সেটা ১ সেকেন্ডের বেশি হবে না। কখনো ডাউন টাইম থাকতে পারবে না। অর্থাৎ ডাউন হইতে পারবে না। যে আপনি ক্লিক করলেন বলতেছে সার্ভার নট ফাউন্ড, ওই জিনিসটা কখনো হইতে পারবে না। তারপরে হচ্ছে সেটা ডাটাবেস ম্যানেজ করা, অর্থাৎ সার্ভারের কোন ডাটাবেসটা কিভাবে ম্যানেজ হবে, কোন জায়গায় কোন ফাইলটা থাকবে, তারপর ইউজারের ডাটাগুলোকে ম্যানেজ করা, এগুলো সবকিছু দায় দায়িত্ব থাকে সার্ভার সিস্টেম অ্যাডমিনের উপর। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ঢাকা কলেজে আমরা একটা সার্ভার চালাই, খুব পাওয়ারফুল একটা সার্ভার। তো এটা হচ্ছে ওয়ার্ক স্টেশন হচ্ছে ডেলের ওয়ার্ক স্টেশন চালাই। তো এটাতে সার্ভারটার সকল ফাইল ম্যানেজ করা, তারপরে হচ্ছে সার্ভারটাতে ইন্টারনেট ফ্যাসিলিটিস ঠিকঠাক মতো আছে কিনা, তারপর সার্ভারটা এট এ টাইমে কতজন ইউজার হিট করতে পারতেছে, তারপর সেই সার্ভারে কোন কোন ইউজার অ্যাক্সেস করতে পারবে, কোন কোন ইউজার অ্যাক্সেস করতে পারবে না, তারপরে সেটার হচ্ছে হলো গিয়ে সিকিউরিটি এনশিওর করা, কোনো ডাটা ডিলেট হয়েছে কিনা সেটা ম্যানেজ করা। এই যে সার্ভার ওরিয়েন্টেড যত ধরনের কাজ আছে সেই জিনিসগুলোকে মূলত হচ্ছে হলো গিয়ে বলা হয় ইয়াস মডেল। অর্থাৎ এর মাধ্যমে সিস্টেম অ্যাডমিনকে মেনশন করা হয় যে হচ্ছে সার্ভারের ডাটাবেস স্টোরেজ, তারপর নেটওয়ার্কিং, তারপর ভার্চুয়ালাইজেশন, এগুলো নিয়ে কি করে স্যার? কাজ করে। ভার্চুয়ালাইজেশন বলতে বোঝাচ্ছে যে সার্ভারে কি পরিমাণ ইউজার, কি পরিমাণ ফাইল আছে, কতজন ইউজার মনে করেন সার্ভারটাতে লগ ইন করতেছে, তারপর হচ্ছে যে কোনো ধরনের সিকিউরিটি ইস্যু আছে কিনা, আউটপুটটা কেমন আসতেছে, এই জিনিসগুলোকে তারপর হচ্ছে এক একজন ইউজারের জন্য এক একটা ফোল্ডার অ্যাক্সেস করা। যেমন আপনি চাইলে সবকিছুকে কি করতে পারবেন না, অ্যাক্সেস করতে পারবেন না। এই জিনিসগুলোকে মেনশন করাকে মূলত স্যার বলা হয় ইয়াস মডেল। যদি আপনাদের ক্লাউড কম্পিউটিং সিস্টেমটাকে খুব কঠিন লাগে তাহলে আপনারা এইভাবে চিন্তা করেন যে ক্লাউড কম্পিউটিং এর যে সার্ভিস মডেলগুলোর বলছি তার ভিতরে আমি সবার প্রথমে বলছি SaaS মডেল, মানে আপনারা স্টুডেন্টরা, ঠিক আছে? ওকে, তারপরে মনে করেন টিচাররা যারা হচ্ছে আপনাকে বিভিন্ন সাবজেক্ট পড়াচ্ছে তারা হচ্ছে হলো গিয়ে আমাদের কি, তারা হচ্ছে আমাদের ডেভেলপার এন্ড, তারা আপনাকে ডেভেলপ করতেছে, একটা আইসিটির এনভায়রনমেন্ট ক্রিয়েট করা লাগতেছে। সেই আইসিটির এনভায়রনমেন্টের মধ্যে আপনাদের জন্য কি করতেছে? ক্লাস লেকচার গুলোকে প্রডিউস করতেছে, প্রিপেয়ার করতেছে। এটাকে মূলত বলা হবে প্যাস মডেল, যারা ডেভেলপার। আর স্যার যিনি হচ্ছে হলো গিয়ে এই কি করতেছে স্যার? ম্যানেজ করতেছে, সবকিছু দায় দায়িত্ব নিচ্ছে, কখন ওপেন হবে, কখন বন্ধ হবে, পেমেন্ট, সবকিছু ম্যানেজ করতেছে, তাকে কার সাথে তুলনা করা হবে? ইয়াস মডেলের সাথে।
অ্যামাজন ওয়েব সার্ভিসেস, অর্থাৎ আমরা যে ডোমেইন হোস্টিং এর কোম্পানি নিই, যেমন ইউআই হোস্ট, এটা হচ্ছে হলো এর কাছ থেকে আমি হচ্ছে আমার ডোমেইন কিনছিলাম। তো আমার হোস্টিংটা নিছিলাম। আর অর্থাৎ সার্ভার ফ্যাসিলিটিস নিছিলাম। সেই সার্ভার ফ্যাসিলিটিসটাকে ম্যানেজ করার দায়-দায়িত্ব সবকিছুই কিন্তু ইউআই হোস্টের। যেমন আমি অ্যামাজন ওয়েব সার্ভিসের কাছ থেকে যদি আমি ডোমেইন আর হোস্টিংটা নিই, তাহলে আমার সার্ভারকে ম্যানেজ করা, সার্ভারের সিকিউরিটি এনশিওর করা, এগুলো সবকিছুই মূলত হচ্ছে অ্যামাজন ওয়েব সার্ভিসের কাছে কি থাকবে? ডিপেন্ডেন্ট থাকবে। ঠিক আছে স্যার? স্যার অ্যামাজন ওয়েব সার্ভিসেস এগুলো কিন্তু স্যার ইয়াস মডেলের এক্সাম্পল। ওকে? অ্যামাজন ওয়েব সার্ভিসেস। আর আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা এই এক্সাম্পল গুলো কিন্তু কখনো মিস করবেন না। ঠিক আছে? এক্সাম্পল গুলো মিস করবেন না। আর ক্লাউড কম্পিউটিং এর SaaS মডেলের যে অ্যাডভান্টেজ গুলো বলছি, ওই অ্যাডভান্টেজ গুলোই হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর মেইন অ্যাডভান্টেজ। ঠিক আছে? বা বৈশিষ্ট্য। ঠিক আছে? এই প্রিন্সিপল গুলোকেই আপনি হচ্ছেন, তারপর হচ্ছে নাম্বার 4 লো কস্ট। ঠিক আছে? লো কস্ট। তারপর হচ্ছে কোনো সফটওয়্যার ইনস্টলেশন এর প্রয়োজন হয় না। ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করা হয়, এগুলোও আপনারা দিতে পারেন। নাম্বার 6 হচ্ছে হলো গিয়ে লো কস্ট আর থ্রু ইন্টারনেটের মাধ্যমে সেগুলোকে কি করতে হবে স্যার? অ্যাক্সেস করতে হবে। তারপর সফটওয়্যার ইনস্টলেশন এর কোনো প্রয়োজন হয় না। পিসির ক্ষেত্রে সফটওয়্যার ইনস্টলেশন এর প্রয়োজন হয় না। ব্রাউজারের থ্রুতে কি করা যায়? অ্যাক্সেস করা যায়। ব্রাউজারের থ্রুতে অ্যাক্সেস করা যায়। আর আরেকটা জিনিস একটু বলি, ক্লাউড কম্পিউটিং এ আপনাদের বইতে এই ডিপ্লয়মেন্ট মডেল নিয়ে কিছু বলে নাই, তাও আমি বলে রাখতেছি। ক্লাউড কম্পিউটিং এ এই যে সার্ভিস মডেল তো বলছি, আর ডিপ্লয়মেন্ট মডেল হচ্ছে পাবলিক মডেল, প্রাইভেট মডেল, হাইব্রিড মডেল। স্যার পাবলিক মডেলটা কি? অর্থাৎ ক্লাউড কম্পিউটিং এর এই যে সার্ভিসগুলো যে দিচ্ছি, এই সার্ভিসগুলোকে যখন সবাই অ্যাক্সেস করতে পারবে সেটা হচ্ছে পাবলিক মডেল। ঠিক আছে? যেমন Facebook হচ্ছে হলো গিয়ে সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে হলো গিয়ে হাইব্রিড মডেলের। এখান থেকে আপনি প্রাইভেট আর পাবলিক এর আইডিয়া পাবেন। যেমন আমি যদি Facebook পেজ থেকে কোনো কিছু লাইভ করি, তখন সেটাকে কিন্তু পাবলিক মডেল বলা হবে। সেটাকে সবাই অ্যাক্সেস করতে পারবে। প্রাইভেট মডেল যেমন আমি এই গ্রুপের মধ্যে ক্লাসটা নিতেছি। এটাকে আমি যাদেরকে চাইতেছি তারা শুধুমাত্র কি করতে পারতেছে? অ্যাক্সেস করতে পারতেছে। অন্যরা কিন্তু এটাকে অ্যাক্সেস করতে পারতেছে না। দিস ইস কল্ড প্রাইভেট মডেল। ক্লাউড কম্পিউটিং এ ইন্টারনেটের ডাটা অ্যাক্সেস যখন হচ্ছে হলো গিয়ে রেস্ট্রিকশন থাকবে, সেখানে হচ্ছে হলো গিয়ে যে আপনি রেস্ট্রিক্ট করবেন বা শুধুমাত্র মানে রেস্ট্রিকশন মোডে যে ডাটা ট্রান্সমিশনটা বা অ্যাক্সেসটা অনলাইনে হয়, তাকে মূলত স্যার বলা হয় প্রাইভেট মডেল। আর পাবলিক মডেল যেখানে কোনো রেস্ট্রিকশন থাকবে না, ক্লাউডের থ্রুতে যে কেউ ডাটা কি করতে পারবে? অ্যাক্সেস করতে পারবে, সেটা হচ্ছে হলো গিয়ে পাবলিক মডেল। যেমন এটা আগে ফেসবুকে ছিল যে, যে কারো প্রোফাইল থেকে যেকোনো ইমেজ ডাউনলোড করতে পারত। কিন্তু ফেসবুক রিসেন্টলি ওখানে একটা রেস্ট্রিকশন মোড এড করে দিছে। যে আপনি আপনার প্রোফাইলটাকে চাইলে পাবলিকলি ওপেন করতে পারেন, অথবা আপনি চাইলে ওটাকে প্রাইভেট রাখতে পারেন। অর্থাৎ যারা আপনি চাচ্ছেন যারা আপনার ডাটাগুলো দেখবে, তারা শুধুমাত্র কি করতে পারবে? অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে? তো আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার। থ্যাংক ইউ।